আসসালামু আলাইকুম, ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আরেকটি আর্গন জ্বালাই মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই মেশিনের মডেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, স্টিক 315 মডেল একটি আর্গন মেশিন। আসলে এই আর্গন মেশিনগুলোর কি সমস্যা হয় এবং কি কারণে কাজ করে না এই সম্পর্কে আগেও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং কি আজকে আমি আরও বিস্তারিতভাবে এটার ভিডিও আপনাদেরকে বুঝিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন একটা ভলিউম, এখানে এটা হলো যে কারেন্ট, এটা এইভাবে ঘুরালে পরে এই যেখানে ডিসপ্লে আছে, ডিসপ্লের মধ্যে এটার এম্পিয়ার দ্বারা শো করবে। আর এই যে বিয়ারটা দেখতে পাচ্ছেন, এটা ARC ফোর্স। এটার যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা কমানো এবং বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। আসলে এরকম মেশিন যদি আপনাদের কাছে আসে, প্রথমে ভালোভাবে আপনারা সার্কিটটা দেখে নেবেন। এটা কিন্তু 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ, দুইটা ফেজে কিন্তু এটা চালানো যাবে। এই যে দেখুন, সিঙ্গেল ফেজে 220 ভোল্ট এবং 3 ফেজে 380 ভোল্ট। এই সাইডে 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ দুইভাবেই এই মেশিনটা চালানো যাবে। প্রথমে আমরা দেখে নেব যে এই মেশিনটার মধ্যে কি সমস্যা। এরকম মেশিন আপনাদের কাছে যখন আসবে, তখন অবশ্যই মেশিনের প্রত্যেকটা পার্টস এবং সার্কিটগুলো ভালোভাবে আপনারা দেখে নেবেন, যে সার্কিটের কোথাও কোনো শর্ট সার্কিট আছে কিনা বা কোথাও পুড়ে গেছে কিনা, এগুলো আগে ভালোভাবে কনফার্ম হতে হবে। নিচে যে এখানে হাই ভোল্টেজে ফিল্টারিং ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরগুলো কিন্তু অনেক সময় সমস্যা হয়। আমি এই সাইডে মোসফেট বোর্ডটা দেখি, যেটা হলো মোসফেট বোর্ড। এটা আমি আগেই দেখছিলাম, খুলে দেখছিলাম। এটার যে মোসফেটগুলো দেখেন ব্রাস্ট হয়ে গেছে। এই মোসফেটগুলো ব্রাস্ট হওয়ার কারণে এই মেশিনটা কিন্তু কাজের উপযোগী না, বা মেশিনটা চলতেছে না। এই যে মোসফেট যে ব্রাস্ট হয়ে গেছে, এই সাইডে একটা মোসফেট খোলা আছে, এটা আমি খুলে রাখছি। এই মোসফেটের এই নাম্বারের, এটা মোসফেট না, এটা আইজিবিটি। এই মোসফেটগুলো আমার কাছে ছিল না, এটা আমি ঢাকা থেকে আনিয়েছি, এই জন্য এটা স্যাম্পল হিসাবে পাঠিয়ে দিয়েছিলাম। ওনারা আমাকে সেম মানের মোসফেটগুলো পাঠিয়েছে। তো আমি আগে এই সার্কিটের বোর্ডের মোসফেটগুলো চেঞ্জ করব। চেঞ্জ করার পর এটা লাইন দিয়ে দেখব যে এটা আসলে জ্বালাই হচ্ছে কিনা, এবং এটার মধ্যে এই আর্গন মেশিনটি কীভাবে কাজ করে এবং এটার মধ্যে কী কী ধরনের সমস্যা হয়, এটা বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। আমি আগে এই বোর্ডের মোসফেটগুলো আগে চেঞ্জ করে নিই। এই তো আমি মোসফেট বোর্ডটা বাইরে নিয়ে আসছি। এখন এটার মধ্যে যে মোসফেটগুলো নষ্ট হয়ে গেছে, মোসফেটগুলো আমি আগে চেঞ্জ করব। এই দেখুন মোসফেটগুলো কীভাবে ফেটে গেছে। এক সাইডের দুটি আইজিবিটি কিন্তু ফুটে গেছে, নষ্ট হয়ে গেছে। দুটি আইজিবিটি আমি চেঞ্জ করে দেখবো, এবং বাকি যে আইজিবিটি দুটো আছে এটা আমি মেপে দেখবো যে ভালো আছে কিনা। যদি ভালো থাকে তাহলে এটা এভাবে থাকবো, আর যদি নষ্ট থাকে এটাও আমি চেঞ্জ করে দেবো। মোসফেটগুলো চেঞ্জ করার পর লাইন দিয়ে পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার সার্কিটের মধ্যে আইজিবিটি মোসফেটগুলো লাগানো শেষ হয়ে গেছে। এই দেখুন, আমি হালকা পেস্ট মেরে দিয়েছি। এখানে আমার দুইটি মোসফেট অরিজিনাল আছে, এই মোসফেট দুটো ভালো আছে। আর এই সাইডে মোসফেট দুটো নষ্ট হয়ে গেছিলো, ফুটে গেছিলো, এই মোসফেট দুটো আমি নতুন লাগিয়েছি। যে সাইডে দেখেন একটা লাইন কিন্তু শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছিলো, লাইনটা আমি ভালোভাবে টেনে দিছি, মোটা রাং দিয়ে দিছি। এখন এই সার্কিটটা আমি এখানে সেট আপ করবো। সেট আপ করার পর লাইন দিয়ে দেখবো যে এটা আসলে কাজ করতেছে কিনা, বা এটার ভিতরে আর অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে এটা কীভাবে সমাধান করবো এটা আপনাদেরকে দেখাবো। আমি সার্কিটটি সেট আপ করে নিই, তারপরে লাইন দেবো। সার্কিটের নাটগুলো লাগানো শেষ। সার্কিটটা আমি আগে যে সিস্টেমে বসানো ছিল ঠিক একই সিস্টেমে বসিয়েছি, এবং মোসফেটগুলো যেই পজিশনে লাগানো ছিল ঠিক একই পজিশনে লাগাইছি। এগুলো মোসফেটগুলো চেঞ্জ করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে কোনটা কোন সাইডে কীভাবে ছিল। এটা মোসফেটগুলো যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু লাইন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে, মোসফেটগুলো কিন্তু আবার নষ্ট হয়ে যাবে, ফুটে যাবে। এখন এটার মধ্যে আমি, যেহেতু আমার এখানে লাইন ভোল্টেজ আছে 220 ভোল্ট সিঙ্গেল ফেজ, যেখানে সিঙ্গেল ফেজ 220 ভোল্ট, আমি 220 ভোল্ট লাইনে চেক করে দেখবো। এটা যখন ইন্ডাস্ট্রিয়ালভাবে চালানো হয় বা কোনো কোম্পানিতে চালানো হয় তখন কিন্তু 3 ফেজে চালানো হয়। আমি এটা সিঙ্গেল ফেজ 220 ভোল্টে লাইন দিয়ে দেখবো যে এই আর্গন মেশিনটা ঠিক আছে কিনা এবং সঠিকভাবে কাজ করতেছে কিনা। এটা দেখার পর তারপরে কোনটা কোন সেকশন কীভাবে কাজ করে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখাবো। মেশিনের সার্কিট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন এটার মধ্যে কারেন্ট ইনপুট করছি। এখন একটি
তার দিয়ে স্পার্ক করে দেখবো যে আসলে ওয়েল্ডিং মেশিনটি কাজ করছে কিনা। কাজ করছে কিন্তু হালকা হালকা স্পার্ক হচ্ছে, কিন্তু এই স্পার্ক দিয়ে ওয়েল্ডিং হবে না। এখন সার্কিটের হয়তো কোনো জায়গায় সমস্যা আছে, এটা এখন দেখতে হবে এবং কি সমস্যা হয় এটা আপনাদেরকে আমি দেখাবো। আগে আমি সমস্যাটা খুঁজে বের করি, তারপরে আপনাদেরকে দেখাবো কোথায় সমস্যা হয়েছে এবং কীভাবে সমাধান হইল। মোসফেটগুলো লাগানোর পর আপনাদেরকে দেখিয়েছিলাম যে হোল্ডারের মধ্যে আমি একটা তার দিয়ে শর্ট দিয়েছিলাম যে দেখি পরিপূর্ণ স্পার্ক করে কিনা। স্পার্ক কিন্তু করে নাই। আসলে সমস্যাটি কোথা থেকে হয়েছিল আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, মোসফেটের সাথে সুইচিংয়ের জন্য একটা রেজিস্টার আছে, এই যে সাইডে দেখা যাচ্ছে 3R30 3.30 ওহমের একটা রেজিস্টার আছে প্রত্যেকটা মোসফেটের সাথে। 4টা মোসফেটের সাথে 4টা রেজিস্টার আছে। এই যে 3R30, এই এক সাইডের 3R30 দুইটার রেজিস্টার নষ্ট হয়ে গিয়েছিল। আমার কাছে এসএমডি রেজিস্টার নাই, তাই আমি 2.2 ওহমের দুইটা রেজিস্টার সিরিজ করে আমি লাগিয়ে দিছি। 4.4 ওহমের মতো আসবে, তাতে কোনো সমস্যা নেই। এই দেখুন, দুই সাইডে দুইটা রেজিস্টারে আমি মডিফাই করে লাগিয়ে দিছি। আসলে এইরকম আর্গন মেশিনের সমস্যা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ফোন আসে যে আমার ডিসপ্লের মধ্যে সব কিছু ঠিক দেখায়, আবার যে ওভারলোডও কোনো সিগন্যাল ভাসে না, তারপরেও আমার মেশিন ঠিকমতো ওয়েল্ডিং হয় না, রড গলে না। এই ধরনের সমস্যার কিছু কমপ্লেন আমার কাছে আসে। আসলে একটা সার্কিটে কাজ করার জন্য দূর থেকে এইভাবে সমাধান দেওয়া সম্ভব হয় না। আর যারা আসলে ফোন করে তারা আসলে কিন্তু ইলেকট্রনিক্সের বিষয়ে কোনো কিছু জানে না, এই জন্য তাদের করে বললেও তেমন একটা তারা সুফল পায় না। যদিও আমি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই, তারপরে তারা বুঝতে পারে না, কারণ তারা এই সম্পর্কে অভিজ্ঞ নয়, এই জন্যই আর কি। এখন রেজিস্টার লাগানো শেষ, আমি আবার স্পার্ক করে দেখবো যে ওয়েল্ডিং হওয়ার মতো স্পার্ক হয় কি না। তারপরে এটা আমি হোল্ডারের সাথে লাগিয়ে পরিপূর্ণ ওয়েল্ডিং করে আপনাদেরকে দেখাবো। এই দেখুন দেখুন, এখন কিন্তু ফুল ওয়েল্ডিং হচ্ছে। এই দেখুন, এটা হোল্ডার লাগিয়ে আমি ওয়েল্ডিং করে আবার আপনাদেরকে দেখাবো। প্রথম কিন্তু দেখিয়েছিলাম যে মোসফেট লাগানোর পর হালকা একটু স্পার্ক করছে, এটা ওয়েল্ডিংয়ের উপযোগী ছিল না। এই রেজিস্টারটা নষ্ট থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। আমি এটা হোল্ডারের সাথে লাগিয়ে আপনাদেরকে ফুল ওয়েল্ডিং করে দেখাবো। লাগানি নো বলবো কে রাইট হইব সব দিন। সুন্দর জ্বালাই হচ্ছে। আপনাদেরকে বলেছিলাম যে ওয়েল্ডিং মেশিনের ঝালাই করে দেখাবো। আমি ওয়েল্ডিং মেশিনের ঝালাই করে আপনাদেরকে দেখিয়েছি, দেখছেন এটা ঝালাই কত নিখুঁতভাবে হচ্ছে। এখন আপনাদেরকে কন্ট্রোলিং সার্কিট এবং পাওয়ার সার্কিটের যে ভোল্টেজগুলো এই সম্পর্কে কিছু ধারণা দেব। আর এটার মধ্যে একটা কুলিং ফ্যান ছিল, এই যে দেখতে পাচ্ছেন 24 ভোল্টের একটা কুলিং ফ্যান ছিল। কুলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে। এই যে 24 ভোল্টের একটা কুলিং ফ্যান ছিল, এই ফ্যানটা নষ্ট হওয়ার পর আমি এখানে 12 ভোল্টের একটা কুলিং ফ্যান লাগিয়েছি। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্টের একটা কুলিং ফ্যান লাগিয়েছি, কিন্তু কুলিং ফ্যানের ভোল্টেজ কিন্তু এখানে পাওয়ার সার্কিটের এই যেখান থেকে ভোল্টেজটা গেছে 24 ভোল্ট। দেখুন এখানে 24 ভোল্ট লেখা আছে কুলিং ফ্যানের জন্য। 24 ভোল্টের ফ্যানের মধ্যে 24 ভোল্টের মধ্যে আমি 12 ভোল্টের কুলিং ফ্যান লাগিয়েছি। ভোল্টেজটা কমিয়েছি আমি, এখানে দেখেন আমি 3টা রেজিস্টার ব্যবহার করছি। 10 ওয়াট 10 ওহমস 10 ওহমসের 3টা রেজিস্টার সিরিজে কানেকশন করছি। এটা 12 ভোল্টের রেগুলেটর আসলে অনেকভাবে করা যায়, আমি চেষ্টা করছি। আসলে এটার যে কুলিং ফ্যান এটা লোড ওইভাবে নেয় না। 78-12 দিয়ে করা যায়, কিন্তু 78-12 অনেক গরম হয়ে যাবে, এটার মধ্যে এটা কাজ করবে না। আলাদা হাই ওয়াটের একটা রেগুলেটর আইসি আমি ব্যবহার করছিলাম, সেটাও গরম হয়ে যায়। লাস্ট পর্যায়ে আমি বেশি ওয়াটের এই যে 3টা রেজিস্টার ব্যবহার করছি এখানে কুলিং ফ্যানের জন্য। আপনাদের যদি 24 ভোল্টের কুলিং ফ্যান নষ্ট হয়ে যায় কখনো, 12 ভোল্টের কুলিং ফ্যান যদি থাকে বা 24 ভোল্টের যদি না থাকে, তখন আপনারা এইভাবে লাগাতে পারবেন। আর এখন আপনাদেরকে আমি পাওয়ার সার্কিট সম্বন্ধে কিছু ধারণা দেই। এই যেটা তো দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার, এটা 3 ফেজ, 3টা লাইন কিন্তু এখানে ইনপুট হয়েছে, আবার 3টা লাইনে আউট হয়েছে। তারপরে যেখানে একটা ব্রিজ রেকটিফায়ার আছে, এটার মধ্যে যে 3টা 3 ফেজ
তিনটা ফেজ ঢুকছে। এখন এখান থেকে দুইটা ভোল্টেজ বের হয়েছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। 220 লাগালেও এটা কাজ করবে, আবার 3 ফেজে লাগালেও কাজ করবে। এই সিস্টেমে কিন্তু মেশিনটা তৈরি করা। তারপরে পাওয়ার সার্কিটের যে মেন যে এসি ভোল্টেজটাই, যে এখানে একটা এসি ভোল্টেজ ঢুকছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি কয়েল, তারপরে ডায়োড, এবং এই সাইডে যে নেগেটিভ, এই যে নেগেটিভটা সরাসরি এখানে সার্কিট বোর্ডের মধ্যে আসছে। আর এখানে যে একটি সোপা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, এবং এটার এই সাইডে আরেকটি এসটিআর লাগানো আছে। এই দুইটা দিয়ে কিন্তু এই পাওয়ার সার্কিটের মেন ভোল্টেজটা তৈরি হয়েছে। এখানে 24 ভোল্ট, এখানে রেড কালার তার দিয়ে 24 ভোল্ট, মাঝের যে ব্ল্যাক কালার তার এটা হলো নেগেটিভ, এবং সাইডের ব্লু কালার তারটি হলো 10 ভোল্ট, 10 ভোল্ট। এই 10 ভোল্টটা সরাসরি এই কন্ট্রোলিং সার্কিটের মধ্যে আসছে। এটা আমি খুলে রাখছি, এই যে জ্যাকটা আমি এখানে খুলে রাখছি, এটা কন্ট্রোলিং সার্কিটের মধ্যে, যে এখানে কিন্তু সরাসরি আসছে, এখানে আসছে। আর এটা তো কুলিং ফ্যানের জন্য 24 ভোল্ট দেখালাম। আর এই সাইডে যে দুইটা কানেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ক্যাপাসিটর ব্যবহার করছে, 20 ইএফ 1400 ভোল্ট ডিসি একটি ক্যাপাসিটর ব্যবহার করছে এখানে। যেখানে দুইটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। এই দুইটা পজিটিভ যদি মাপ দেন এখানে 650 ভোল্ট বা 700 ভোল্টের মতো আসবে, এবং এখানে নেগেটিভ দিয়ে যদি দুইটি টার্মিনালের মধ্যে ধরেন তখন এখানে 350 ভোল্টের মতো আসবে, 350 বা 370 380 এরকম ভোল্টেজ আসবে। আপনাদের পাওয়ার সার্কিটে যদি সমস্যা হয় আপনারা কিন্তু এটা এইভাবে দেখে নেবেন। প্রথমে এখানে এসি ইনপুট হয়েছে কিনা এটা নিশ্চিত হবেন, আর এখানে নিউট্রালটা ইনপুট হয়েছে কিনা এটা নিশ্চিত হবেন। এই পাওয়ার সার্কিটের ভোল্টেজ যদি কন্ট্রোলিং সার্কিটের মধ্যে না আসে তাহলে কিন্তু এখানে যে ডিসপ্লে আছে, ডিসপ্লের মধ্যে কোনো কিছু আসবে না, বা কোনো সিগন্যাল কোনো কিছু আসবে না। এটা মেন পাওয়ারটাকে এখানে আসতে হবে। এই ভোল্টেজগুলো দেখার পর এই পাওয়ার সার্কিট যদি ভালো থাকে, তারপরে কন্ট্রোলিং সার্কিট দেখবেন যে কন্ট্রোলিং সার্কিটের মধ্যে ভোল্টেজ আসছে কিনা। কন্ট্রোলিং সার্কিট ভোল্টেজ আসার পর পুরো সার্কিটে প্রথমে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে সার্কিটে কোথাও কোনো শর্ট সার্কিট বা পোড়া আছে কিনা। আমি আগেও কিন্তু বলেছি, এখন আবার বললাম। তারপরে এখানে যে মুসপেট বোর্ড আছে, মুসপেট বোর্ডটা ভালোভাবে দেখে নেবেন যে কোথাও কোনো পোড়া বা কোনো সমস্যা আছে কিনা। এগুলো দেখার পর ভোল্টেজগুলো নিশ্চিত হবেন। এখন এই সার্কিটটি কীভাবে কাজ করছে এটা এখন আপনাদেরকে আমি বলবো, বোঝানোর চেষ্টা করবো। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো। আর যদি আমার চাইতে কেউ ভালো বোঝেন তাহলে তো ভালোই, আর যারা বোঝেন না তাদের জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা। এই যেখানে যে 24 ভোল্ট আসছে, এক সাইডে গ্রাউন্ড, মাঝখানে 24 ভোল্ট, এই সাইড হয়েছে 10 ভোল্ট। এই 10 ভোল্টটা সরাসরি যেখানে 78.5 একটা আইসি আছে, 78.5 একটি আইসি দিয়ে যেখানে যে একটি আইসি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা প্রোগ্রাম আইসি। এই আইসির মধ্যে ভোল্টেজটা আসছে, এবং এখানে যে ছোট আইসিগুলো দেখতে পাচ্ছেন এই আইসিগুলোর মধ্যে 5 ভোল্ট আসছে। আর এখানে যে 24 ভোল্টটা, এই 24 ভোল্টটা এখানে কিছু রেজিস্টার ব্যবহার করছে। রেজিস্টার ব্যবহারের মাধ্যমে এখানে যে দেখেন দুই সাইডে কিন্তু 2-4টা মোসপেট লাগানো আছে, এসএমডি মোসপেট। এগুলো উপরে পেস্ট মারা, যাতে কোনো সময় জং না ধরে, কোনো নষ্ট না হয়। এই জন্য এটা নাম্বারগুলো কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। এটা এই দুইটা কিন্তু মোসপেট। এখানে যেহেতু 2-4টি মোসপেট আছে, 2-4টি মোসপেটের জন্য দুই সাইডের জন্য এখানেও 2-4টি মোসপেট লাগানো হয়েছে। নর্মাল অনেকগুলোর মধ্যে যেগুলো আইজিবিটি ছাড়া আছে এগুলোর মধ্যে কিন্তু এখানে Z44 মোসপেট লাগানো থাকে। আর এখানে মোসপেটগুলো লাগানো আছে কত নাম্বার আসলে বোঝা যাচ্ছে না ভালোভাবে। আপনারা এই কন্ট্রোলিং সার্কিটে ভোল্টেজগুলো ভালোভাবে মেপে নেবেন। এখানে 78.5 রেগুলেটর আইসি আছে। যদি পাওয়ার কোনো সময় না আসে এই রেগুলেটর আইসিগুলো দেখবেন। আর যদি কোনো সময় ওভারলোড আসে, ওভারলোড কিন্তু বিভিন্ন কারণে আসতে পারে। এখানে যদি মোসপেটগুলো আছে, মোসপেটগুলো যদি শর্ট সার্কিট হয় তখন কিন্তু ওভারলোড আসবে। আবার এখানে যদি কোনো মোসপেট যদি নষ্ট হয়ে যায় তখন ওভারলোড আসতে পারে। বা এই সাইডে কোনো জায়গায় যদি কোনো লুজ কালেকশন থাকে, এইগুলো যে কানেক্টর আছে, কানেক্টরগুলো যদি কোনো লুজ কালেকশন থাকে তাহলে কিন্তু ওভারলোড আসতে পারে। ওভারলোড যখন আসবে তখন আপনারা সার্কিটগুলো খুব নিখুঁতভাবে দেখে নেবেন, তাহলে আপনাদের ওভারলোডগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আবার এই সাইডে যে ডায়োড লাগানো আছে, রেকটিফায়ার ডায়োড লাগানো আছে, ডায়োড যদি কোনো সময় শর্ট থাকে তাহলে কিন্তু ওভারলোড আসবে। তাই ওভারলোডের বিষয়গুলো খুব ভালোভাবে আপনারা দেখে নেবেন। আর এখানে যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে কানেক্টরটা এটা কিন্তু ডিসপ্লের মধ্যে গেছে। ডিসপ্লের মধ্যে এই কানেক্টরগুলো গেছে যে এম্পিয়ার যে আমরা ভলিউমের সাহায্যে বাড়াই, যেখানে যে রেগুলেটর সিস্টেম করছে ভলিউমের সাহায্যে যখন আমরা ঘুরাই ডিসপ্লের মধ্যে দেখাই তখন এই লাইনগুলো কিন্তু ডিসপ্লের মধ্যে গেছে। আর এখানে যে লাইনগুলো আছে দেখুন, এখানে যে আমাদের যে হোল্ডারের মধ্যে কিন্তু মেন ভোল্টেজ হলো 25 ভোল্ট। এই ভোল্টেজটা আমি মেপেও আপনাদেরকে দেখাবো। এই হোল্ডারের মধ্যে, হোল্ডার সকেটের মধ্যে কিন্তু 25 ভোল্ট আছে। এই 25 ভোল্টটা কিন্তু এই যেখানে যে দুইটা রেড কালার এবং ব্ল্যাক কালার তার দেখতে পাচ্ছেন এখান থেকে গেছে। এই যেখানে লেখা আছে 0 থেকে 68। এখন এখানে 68 ভোল্ট এখানে ফিক্সড করা আছে 25 ভোল্ট। 25 ভোল্টে এই ওয়েল্ডিং মেশিনটা খুব ভালোভাবে ওয়েল্ডিং হয়। হয়তো কোনো ক্যাপাসিটির জন্য তারা এইভাবে মার্ক করে রাখছে। আর তারপরে আছে গ্রাউন্ড, 0 ভোল্ট গ্রাউন্ড একটাই। তারপরে আছে পিএপিবি, এই কানেকশনটা গেছে এই মোসপেট বোর্ডের মধ্যে। অন্যান্য সার্কিটে কিন্তু যেগুলো মোসপেট বোর্ড
মুসপেট লাগানো থাকে, এন চ্যানেল মুসপেট লাগানো থাকে, মুসপেটের মধ্যে কিন্তু এই মুসপেটের মধ্যে বোর্ডের মধ্যে সুইচিং ভোল্টেজ আসে, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো সুইচিং ভোল্টেজ আসবে না, এটার মধ্যে জাস্ট সিগন্যাল আসবে। এই যে দেখতে পাচ্ছেন দুইটা রেড কালার এবং একটা ব্ল্যাক কালার তার আছে। এই রেড কালার আর ব্ল্যাক কালার তারটা হলো যেখানে গ্রাউন্ড, পিএ, পিবি এই তিনটা কানেকশন মুসপেট বোর্ডের মধ্যে এই কন্ট্রোলিং সার্কিট থেকে গেছে আর কি। তারপরে লেখা আছে টি প্লাস টি মাইনাস, এখানে যে দেখুন লেখা আছে টি প্লাস টি মাইনাস, দুইটা কানেকশন গেছে সিটি কয়েলের মধ্যে। যেখানে যে সিটি কয়েল যে এম্পিয়ার যে আমরা রেগুলেটরের সাহায্যে বাড়াচ্ছি এবং কমাচ্ছি ডিসপ্লের মধ্যে দেখাচ্ছে, এবং মেশিনটিও এম্পিয়ার কম এবং বাড়ছে এভাবে যে কাজ করছে সিটি কয়েলের মাধ্যমে এই কাজটা করিয়েছে। আর এটা কানেকশন হলো এটা। তারপরে আছে SW আর হচ্ছে ট্যাম্প, এটা সুইচ, এই যে রিলে, এখানে দেখুন ছোট একটা রিলে লাগানো আছে। এই সার্কিটটা লাইন দেওয়ার সাথে সাথে এই রিলেটা যদি কোনো সময় যদি নষ্ট থাকে তাহলে কিন্তু এই মেশিনটা কিন্তু রানিং হবে না বা ওভারলোড আসতে পারে। এটা যে মেশিনটা রানিং দেওয়ার সাথে সাথে এই রিলেটা ধরবে এবং এই সুইচ হিসাবে কিন্তু এই রিলেটা কাজ করবে, এই কানেকশন দেওয়া। এটি হলো কন্ট্রোলিং সার্কিটের মেন কানেকশন। এগুলো যদি কোনো একটা ভোল্টেজ বা সিগন্যাল মিসিং থাকে তাহলে কিন্তু আপনাদের এই ওয়েল্ডিং মেশিনটি কাজ করবে না বা চলবে না। এই জ্যাকগুলো বা এই সিগন্যালগুলো বা এই কন্ট্রোলিং বোর্ড থেকে মুসপেট বোর্ডের মধ্যে সিগন্যালগুলো ঠিকমতো আসছে কিনা এটা কিন্তু আপনাদের দেখতে হবে। এবং এই যে এখানে যে মুসপেটগুলো আছে, মুসপেটগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এখানে যে হাই ভোল্টেজ হাই ফ্রিকোয়েন্সি তৈরি হয় এটাও কিন্তু এখানে তৈরি হবে না। এখানে ওয়েল্ডিং মেশিনটা দেখুন কীভাবে কাজ করিয়েছে। এতক্ষণ তো কন্ট্রোলিং সাইড দেখালাম, কন্ট্রোলিং সাইড থেকে যে এখানে 25 ভোল্ট গেছে, যেখানে 0 থেকে 68 যে লেখা এখানে কিন্তু 25 ভোল্ট। এই যে মেন যে সকেট, মেন যে হোল্ডারের সকেট, একটা নেগেটিভ এবং আরেকটা পজিটিভ, দুইটার সাথে দুইটা তার অনলি কানেকশন হয়েছে। তাছাড়া কিন্তু এই মুসপেট বোর্ডের সাথে বা কন্ট্রোলিং বোর্ডের সাথে কিন্তু এই হোল্ডারে কিন্তু কোনো সংযোগ বা কোনো কানেকশন নেই। যেটা আপনাদেরকে মেশিনটা আমি উল্টিয়ে ভালোভাবে দেখাই। এই যে দেখুন এখান থেকে জাস্ট দুইটা ওয়্যার, এই যে একটা পজিটিভের সাথে আর একটা নেগেটিভের সাথে দুইটা লাইন আসছে। দুইটা লাইন এখানে দুই সাইডে দুইটা কয়েল তৈরি করে এখানে আলাদা একটা ট্রান্সফর্মারের মতো হাই ফ্রিকোয়েন্সি কাজ করবে এরকম একটা সিস্টেম তৈরি করছে, এখানে করে দুই সাইডে দুইটা রেকটিফায়ার ব্যবহার করছে। এটা কিন্তু নেগেটিভ লাইন থেকে আসছে, এই লাইনটা নেগেটিভ লাইন থেকে এসে এখানে পজিটিভ কিন্তু তৈরি করছে এই ডায়োডের মাধ্যমে। এখানে যে পজিটিভ ভোল্টেজটা এটা সরাসরি আছে, এই ভোল্টেজটা আবার নেগেটিভের যে চপারের এই মেন নেগেটিভ থেকে যেখানে যে নেগেটিভ হোল্ডার আছে এখানের মধ্যে যে হাই ফ্রিকোয়েন্সি কয়েল এখানে তৈরি করে রেকটিফায়ারের মধ্যে আসছে দুই সাইডে দুইটা, এবং এটার যে পজিটিভ প্রান্ত এটা সরাসরি হিটসিংয়ের সাথে লাগানো আছে। এই যে পজিটিভ এটা এইভাবে চলে গেছে, এর বাইরে কিন্তু এটার মধ্যে কোনো সংযোগ বা কোনো কানেকশন নেই। এটা মূলত এখানে যে 25 ভোল্ট একটা নেগেটিভ একটা পজিটিভ আছে এই ভোল্টেজটার উপর নির্ভর করে কিন্তু এই ওয়েল্ডিং মেশিনটা চলে। আর এটার মধ্যে যত এম্পিয়ার বা যত হাই ফ্রিকোয়েন্সি আছে, যেখানে যে হাই ভোল্টেজ ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, এই হাই ভোল্টেজ ক্যাপাসিটরগুলো কিন্তু এখান থেকে মুসপেট বোর্ডের সাথে হাই ফ্রিকোয়েন্সি তৈরি করে এখানে সবসময় পাওয়ার ব্যাংকের মতো কিন্তু জমা থাকতেছে। তাই যদি এখানে ক্যাপাসিটরগুলো কখনো নষ্ট হয়ে যাবে, ফুটে যায়, তাহলে কিন্তু আপনাদের ওয়েল্ডিং হবে না। আপনারা ওয়েল্ডিং কাজ করার সময় অবশ্যই এই ক্যাপাসিটরগুলো ভালোভাবে লক্ষ্য করবেন এবং দেখবেন। আশা করি আপনাদের ওয়েল্ডিং মেশিনের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। এখন এগুলোর মধ্যে যে ভোল্টেজের কথা বললাম বা ওয়েল্ডিং মেশিনের যে বিভিন্ন পার্টসের কথা বললাম, এগুলো খুব নিখুঁতভাবে দেখতে হবে। অনেক ভাই অনেক জায়গা থেকে যে ফোন করে যে বলে যে আমার সব কিছু ঠিক আছে, তারপরেও আমার মেশিনের রড ঠিকমতো গলে না। রড ঠিকমতো না গলার কিন্তু অনেকগুলো সমস্যা আপনাদেরকে বললাম, এবং একটি সমস্যা কিন্তু সরাসরি সমাধান করে আপনাদেরকে দেখালাম। যে মুসপেট বোর্ডের মধ্যে যদি সবগুলো মুসপেট যদি আইজিবিটি বা মুসপেট যদি সুইচিং না হয় তাহলে কিন্তু রড গলবে না। অনেক সময় চোখের দেখায় দেখা যায় না, এই রেজিস্টারগুলো কিন্তু আপনাদেরকে মেপে দেখতে হবে। আসলে আপনারা যদি কাজ না বোঝেন তাহলে কোনো অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছে যাবেন বা আমার এই ভিডিও দেখাবেন, প্রয়োজনে আমার কাছে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন আমি যে কাজ বোঝে তাকে যদি আমি অল্প করে বোঝাই বা ছোটো করে বোঝাই তাহলে কিন্তু সে অল্পতেই বুঝে যাবে, হয়তো আপনাদের কাজটি করে দিতে পারবে। আর যারা বোঝেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে আপনাদের ওয়েল্ডিং মেশিনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটি শেয়ার করবেন, যাতে অন্য ভাই দেখে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এখন কন্ট্রোলিং ভোল্টেজ যে ভোল্টেজগুলো আছে এটা আমি আপনাদেরকে এখন মেপে দেখাবো। আমি সার্কিটটা আবার আগের মতো ফিটিং করবো, তারপরে কন্ট্রোলিং ভোল্টেজগুলো শুধু জাস্ট আপনাদেরকে মেপে দেখাবো। আমার হাত জান দেখা না, মিটার দেখাবেন যে মেন হাই ভোল্টেজ এখানে 317 ভোল্টের মতো আছে, যেটার মধ্যে 317 ভোল্টের মতো আছে।
নেগেটিভ 317 ভোল্ট। আবার এখান থেকে যদি এটার মধ্যে ধরি 639 ভোল্টের মতো আছে, এটার মধ্যে 318 ভোল্টের মধ্যে আছে হাই ভোল্টেজ। এই ভোল্টেজটা এখানে কিন্তু থাকতে হবে। আর এখানে যে কন্ট্রোলিং ভোল্টেজ আছে, এই যে একটা নেগেটিভের সাথে ধরলাম, মাঝের পিনটা নেগেটিভ। এখন যে এটার মধ্যে 26 ভোল্ট আসছে, এটা লোডে গিয়ে 24 ভোল্ট হবে আর কি। এবং এই সাইডের আরেকটা নেভি কালার যে সবুজ কালার তার আছে, এটার মধ্যে 10 ভোল্ট আসছে, এটা কন্ট্রোলিং ভোল্টেজ। এই ভোল্টেজগুলাই কিন্তু ঠিক এই যে এখানে যে সকেট লাগানো আছে, এই সকেট দিয়ে এখানে আসছে। একটা 78.5 মধ্যে আইসিগুলোর জন্য 5 ভোল্ট তৈরি করার জন্য 10 ভোল্টটা চলে গেছে, আর এখানে 26 ভোল্ট আসছে। এখানে মোসফেটের সুইচিং ভোল্টেজ, এটার যে মেন যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা তৈরি করার জন্য। আর অন্যান্য যে হাই ভোল্টেজগুলো আছে, এই ভোল্টেজগুলো কিন্তু এই মোসফেট বোর্ডের মধ্যে আসছে। আমি যেভাবে বললাম, এগুলো হাই ভোল্টেজ। এই সেম ভোল্টেজটাই এখানে যে ফিল্টারিং ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের মধ্যে এক সাইডে দেওয়া আছে। এই ভোল্টেজগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন। আশা করি ওয়েল্ডিং মেশিনের যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। আপনাদেরকে বোঝানোর জন্য আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, অবশ্যই ওয়েল্ডিং মেশিন সম্পর্কে অনেক ধরনের ধারণা পাবেন। আর ওয়েল্ডিং মেশিন তো আমি আপনাদেরকে ঝালাই করে দেখিয়েছি, মেশিন ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।